সুপ্রভাত। আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি ডক্টর শারদী শ্রীময়ী। আমি একজন অ্যাস্থেটিক ফিজিশিয়ান, গুয়াহাটি রিজার্ভ অ্যাস্থেটিক থেকে বলছি। গত কয়েকদিন ধরেই আমি আপনাদের স্কিন সম্পর্কে বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলছি। আজ আমি আপনাদের সকলের একটি কমন সমস্যা, ছেলে মেয়ে সকলেই যে সমস্যায় জর্জরিত, চুল পড়ে যাওয়া, এটা নিয়ে আলোচনা করব। চুল পড়া শুধুমাত্র কসমেটিক কনসার্ন নয়, এর প্রভাব কনফিডেন্স, পার্সোনালিটি, মেন্টাল হেলথের উপরও পড়ে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, সব চুল পড়া কিন্তু একটাই কারণে হয় না। চুল কি কারণে পড়ছে সেটাও আমাদের জেনে রাখাটা খুবই দরকার। ছেলেদের ও মেয়েদের চুল পড়ার কারণ আলাদা আলাদা হয়। চুলগুলো আলাদা আলাদা রকম ভাবে খালি হতে থাকে। এদের মডার্ন ট্রিটমেন্ট গুলো আলাদা আলাদা রকমের হয়। কিন্তু আজ আমরা মেল ও ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়া কি, এদের পার্থক্য কি রকম হয় সেটা নিয়ে প্রথমে জেনে নিই। অ্যালোপেশিয়া মানে হলো অস্বাভাবিক চুল পড়া। সামান্য পরিমাণ চুল পড়াটা স্বাভাবিক। যদি প্রতিদিন 50 থেকে 100টা চুল পড়ে তাহলে তা স্বাভাবিক, চিন্তার কোনো কারণ নেই। আমরা যখন শ্যাম্পু করি বেশ কিছু চুল পড়ে যায়, সেটাও স্বাভাবিক। কিন্তু যখন চুল পাতলা হতে শুরু করে, মাথার চুল পড়ে কোনো জায়গা একেবারে ফাঁকা হয়ে যায়, সিথি ফাঁকা হয়ে যায়, সেটাই চিন্তার বিষয়। তখন ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই দরকার। পুরুষদের মধ্যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বেশি দেখা যায়। এতে চুলগুলো নির্দিষ্ট প্যাটার্নে পড়ে যায়। টেম্পেল এরিয়া মানে কপালের যে দুপাশের চুলগুলো পাতলা হতে শুরু করে, সাইডের চুলগুলো পাতলা হয়ে যায় একেবারে। ক্রাউন এরিয়া মানে মাথার উপরের যে অংশটা আছে সেখানে টাক পড়তে থাকে। এর কিন্তু অনেক কারণ থাকে। বিভিন্ন স্টেজে চুলগুলো পড়তে থাকে। প্রায় 6টা স্টেজ হয়। প্রথমে কম কম চুল পড়ে, তারপর তা বাড়তে থাকে, পরে একটা অনেক বেশি চুল একসাথে পড়ে যায়। এর মেন কারণগুলো কিন্তু হলো জেনেটিক্স কারণ, হরমোনাল কারণ, ডিএসটি অর্থাৎ ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোন। এরপরে মাথার চুলগুলো পাতলা হতে থাকে। মহিলাদের ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন হেয়ার লস কিছুটা আলাদা। সাধারণত সারা মাথায় চুল পাতলা হয়ে যায়, বিশেষ করে সেন্ট্রাল পার্ট মানে যেটাকে আমরা বলি সিথিটা চওড়া হয়ে যায়, ফাঁকা হতে থাকে, স্কাল্প দেখা যায়, পুরো সাদা দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে অনেক কারণে হয়, তবে টাক পড়াটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে আমরা কমই দেখতে পাই। মেয়েদের হেয়ার লস বিভিন্ন কারণে হয়, যেমন হরমোনাল ইমব্যালেন্স, পিসিওএস, থাইরয়েড ডিসঅর্ডার, অ্যানিমিয়া, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, বিশেষ করে আয়রনের ডেফিসিয়েন্সি দেখা যায় কিন্তু মেয়েদের মধ্যে ভীষণভাবে। ক্রাশ ডায়েটিং, প্রেগন্যান্সির পরও মেয়েদের মধ্যে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, মেনোপজের সময় হেয়ার ফল হয়, জেনেটিক কারণেও হয় হেয়ার ফল। আমরা এই সমস্যা পড়লে প্রথমে ভালোভাবে সমাধান করাটা খুব দরকার। যখন আমরা দেখব যে আমাদের চুল পড়তে আরম্ভ করছে, ওই প্রাইমারি স্টেজেই কিন্তু আমরা সমস্যার সমাধানের রাস্তাটা খুঁজতে হবে। হেয়ার ফলের স্টেজগুলো হলো আর্লি স্টেজে, এখানে একদম স্কাল্পে ধীরে ধীরে চুল পড়তে থাকে, চুল পাতলা হয়ে যায়, অনেক সময় ঘনত্বটা কমে যায়। মাঝারি যেটা স্টেজ আছে, স্কাল্প ধীরে ধীরে বেশি দেখা যায়, ক্রাউন এরিয়া খালি হতে থাকে, হেয়ার যে লাইন আছে সেগুলো দেখা যায়। অ্যাডভান্স স্টেজ মানে টাক তৈরি হয়ে যায় একেবারে, তখন হেয়ার ফলিকল যে স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যায়, তখন এটা ঠিক করা খুবই মুশকিল হয়ে পড়ে। এই জন্য আর্লি ট্রিটমেন্ট খুব দরকার, যাতে আমরা অ্যাডভান্স স্টেজের প্রবলেমটা পর্যন্ত পৌঁছতেই না পারি। যদি অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাই তাহলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর কোনো অপশন থাকে না। কিন্তু এখন জেনে নিই যে এই ট্রিটমেন্টের কি কি অপশন আছে। প্রথম স্টেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রপার মেডিকেল ইভ্যালুয়েশন। মেডিকেল টেস্ট ছাড়া যদি আমরা এই ট্রিটমেন্ট করতে যাই তাহলে কিন্তু ওটা অন্ধকারে তীর মারার মতনই হবে। মানে প্রথমেই বলবো যে ব্লাড টেস্ট করে তার সঙ্গে প্রপার চেক আপের দরকার হয়, তারপরেই চিকিৎসার সঠিক পদ্ধতিটি নির্ধারণ করতে হবে। পরীক্ষা করা উচিত ভিটামিন ডি লেভেল, থাইরয়েড লেভেল, আয়রন লেভেল, হরমোন লেভেল দেখে তারপর ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে যে আপনার হেয়ারটা কেন হেয়ার ফল হচ্ছে, আপনার এই হেয়ার ফলের জন্য আপনার কি মেডিসিন নেওয়া প্রয়োজন। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, নিজেরা মোবাইল বা সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু ট্রিটমেন্ট একদমই করবেন না। কেউ বলবে পেঁয়াজ লাগাতে, কেউ বা বলবে রসুন লাগাতে, এতে মাথার যে স্ক্যাল্প রয়েছে সেটা অনেক বেশি ড্যামেজ হতে পারে। দিদিমা ঠাকুমা ওদের টোটকা থাকতে পারে, তবে সেটা প্রপারভাবে যদি আমরা অ্যাপ্লাই না করি তাহলে হিতে বিপরীতই হবে। কিছু মেডিকেল ট্রিটমেন্টও থাকে, যেমন মিনক্সিডিল, এগুলো চুলের গ্রোথকে বিশেষভাবে সাহায্য করে, তবে ডাক্তারের কাছে গিয়ে সঠিকভাবে চিকিৎসা করার। তবে এই প্রসেসটা লেন্দি প্রসেস হয়, এটা আপনাকে জেনে রাখতে হবে। আমরা যেমন একদিন ডায়াবেটিসের ওষুধ খেয়ে ভাবতে পারি না কি আমার ডায়াবেটিস কন্ট্রোলে হয়ে গেল, ডায়াবেটিস পুরো সেরে গেল, যেটা যেমন সম্ভব না, ঠিক চুলের ট্রিটমেন্টও কিন্তু একটা লেন্দি প্রসেস।
ধৈর্য ধরতে হবে এই ট্রিটমেন্টটা করতে হলে। মাঝপথে ছেড়ে দিলে একেবারেই চলবে না। আরেকটি আছে পিআরপি, হেয়ার রিস্টোরেশন। বর্তমানে বেশ জনপ্রিয় এই ট্রিটমেন্ট। এটাতে পেশেন্টের নিজের রক্ত নেওয়া হয়, প্লাজমা নিয়ে সেটাকে স্কাল্পে ইনজেক্ট করা হয়। প্লেটলেটে আমরা জানি কি অনেক গ্রোথ ফ্যাক্টরে ভরপুর থাকে, সেগুলো হেয়ার ফলিকলকে স্টিমুলেট করতে সাহায্য করে। পিআরপি আমাদের চুল পড়া থেকে মুক্তি দিতে পারে, চুলের ঘনত্ব বাড়াবে, চুলের স্ট্রাকচার যেটা সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে, নির্জীব চুলগুলোকে একটা প্রাণবন্ত স্ট্রং করবে। আর্লি স্টেজে যদি আমরা শুরু করি তাহলে খুব ভালো রেজাল্ট পেতে পারি। নেক্সট আমি বলবো গ্রোথ ফ্যাক্টর থেরাপি। গ্রোথ ফ্যাক্টর ট্রিটমেন্ট এটি রেজুভেনেটিভ মেডিসিনের খুব ইম্পর্টেন্ট পার্ট। এটি স্কাল্প রেজুভেনেশন আর ফলিকুলার সাপোর্ট দুটোকেই সাহায্য করে। কিছু কিছু অ্যাডভান্স ট্রিটমেন্টে কম্বাইনও করা হয়। পিআরপি ও গ্রোথ ফ্যাক্টরকে একসঙ্গে করলে ভালো উপকার পাওয়া যায়। আর একটি আছে এক্সোজোম। এক্সোজোম থেরাপিতে স্কিনের পাশাপাশি এটা হেয়ারেও আমরা ইউজ করতে পারি। এটা চুলের অ্যাডভান্স ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টে স্কাল্পের এনভায়রনমেন্ট ইমপ্রুভ করতে সাহায্য করে, রিজেনারেশন, হেয়ার কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে। আজকাল এক্সোজোমসকে পিআরপি থেরাপির সঙ্গে কম্বাইনও করা হয়। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কখন দরকার হয় সেটা অনেকেই প্রশ্ন থাকে। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ওই সমস্ত কেসে ইউজ করা হয় যেখানে একেবারেই টাক পড়ে গিয়েছে, একেবারে খালি হয়ে গেছে, সেখানে আর ট্রিটমেন্ট করে নতুন চুল গজানো সম্ভব নয়। ফলিকল একেবারে ড্যামেজ হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গা আছে যেখানে অল্প চুল থাকে, সেখানে ট্রিটমেন্ট করলে অত চুল গজানো সম্ভব হয়, তবে টাক পড়া জায়গাতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া কোনো উপায় থাকে না। তাই বলবো যে আপনারা যখন খুব প্রাইমারি স্টেজে হেয়ার ফল হতে শুরু করে তখনই সেটাতে ট্রিটমেন্ট করান, তাহলে এই অ্যাডভান্স যে প্রবলেমগুলো আসে না। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের দুটি পদ্ধতি থাকে, একটি এফইউই ও একটি এফইউটি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। এফইউই তে ইন্ডিভিজুয়াল ফলিকলস এক্সট্রাক্ট করা হয় এবং এফইউটি তে স্ট্রিপ নেওয়া হয়। কোন মেথড সুইটেবল হবে তা কিন্তু পুরোপুরি পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যেখানে টাক হয়ে গিয়েছে সেই জায়গাগুলোকে উন্নত করতে পারে, কিন্তু ভবিষ্যতে যে হেয়ার লস হতে পারে সেটাও কিন্তু আপনার বাকি চুলগুলোকে বাঁচানো কিন্তু খুবই দরকার। তাই আপনাদের যেসব মেডিসিন ট্রিটমেন্টের কথা আমি বলেছিলাম সেগুলো চালিয়ে যেতে হবে। কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি এই মেডিসিনগুলোকে আপনার খেয়ে চলতে হবে। কিছু পেশেন্ট সার্জারি করাতে চান না, আবার অনেক সময় দেখা যায় ডোনারও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, সার্জিক্যালের জন্য যে ডোনার সেটাও পাওয়া যায় না। সার্জারি ক্ষেত্রে অনেক লোকে বলে যে এটা বেশ ন্যাচারাল লুকিংও হয়ে যায়, ন্যাচারাল হেয়ারও আসে। সিনথেটিক হেয়ার হলে সেটা বোঝা যায় যে কিছু করানো হয়েছে, তবে রিয়েল হেয়ারের প্যাচ হয় সেটা খুবই ভালো লুক দেয়। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করলাম, আশা করব আপনারা অনেক কিছু তথ্য পেলেন এখান থেকে। আপনাদের কিছু প্রশ্নের উত্তরও আমি নিশ্চয়ই সলভ করতে পারলাম। আজ এতটুকুই থাক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।